নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। হৈ হৈ করে নিন্দা প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়, রাজ্য বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তার প্রতিবাদ জানালো বিধানসভা। না, বিধানসভা মানে দল নির্বিশেষে সবাই নয়, সব দল নয়, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে তারা গর্জে উঠলেন বিধানসভার অন্দরে। ফিরাদ হাকিম থেকে শুরু করে মানুষ ভূঁইয়া প্রত্যেকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব। স্বাভাবিকভাবেই বিজেপি নিন্দা প্রস্তাবে যখন করছিল, আর কি পেশ করা হয়েছিল, বিজেপি সেখান থেকে ওয়াক আউট করলো। চলুন আমরা বরং দেখি এই যে নিন্দা প্রস্তাব পাশ হলো, এই যে এখান থেকে কলকাতা থেকে দিল্লি যে প্রতিবাদ আর কি ঠিকরে বেরোচ্ছে তৃণমূলের নানা নেতাদের থেকে, এর ফলে বাংলা কি আর কি কতটা ক্ষতিগ্রস্ত হলো? না, বাংলা অনেক বেশি লাভবান হলো। দেখুন, নীতি আয়োগের বৈঠকে সঠিক কি হয়েছে যতক্ষণ না ভিডিও ফুটেজ বেরোবে, সামনে আসবে, সেটা জানা সম্ভব নয়। কিন্তু এই সব বৈঠকের ভিডিও ফুটেজ কোনো সময় সামনে আসে না, কারণ এটাই দস্তুর। এটা একটা নীতি আয়োগের মতো সব থেকে বড় নীতি প্রণয়নের বডি, তার চেয়ারম্যান সব আর কি প্রধানমন্ত্রী খোদ নিজে, এবং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তারপরে অর্থমন্ত্রী, সব মুখ্যমন্ত্রীরা আছেন, সেই ফুটেজ কোনো সময় বাইরে আসবে না। নাহলে তৃণমূল কংগ্রেস তো যেখানে সব জায়গায় তারা ডিমান্ড করে, তো এখানে তো ফুটেজ এর চাই বলে ডিমান্ড করতেই পারত। ফলে সেই ফুটেজ কোনো সময় বাইরে আসবে না। অতএব তৃণমূলের যারা কর্মী আছেন বা তৃণমূলের যারা ভোট দিয়েছেন 2024 লোকসভাতেই, তারা আস্থা রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলেছেন তার ওপর। আবার উল্টো দিকে যারা তৃণমূল বিরোধী মানুষজন, তারা আস্থা রাখবেন নির্মলা সীতারামন হোক, নীতি আয়োগের সিইও হোক, বা পিআইবি যে টুইট করেছেন তার ওপর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অসত্য কথা বলেছেন, যেটা নির্মলা সীতারামন সম্পূর্ণভাবে বলছেন। কিন্তু আমি যেটা আর কি এখানে প্রসঙ্গ আলোচনা করতে চাইছি, সেটা হলো এই বাংলার বঞ্চনা, এই অপমান, এইটা করে হয়তো রাজনীতির জমিটা বাড়ানো যেতে পারে, আলটিমেট বাংলা কি পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা হচ্ছে 1,71,000 কোটি টাকা পাওনা আছে এই সরকারের থেকে, ওনার দাবি এটা। উল্টো দিকে কেন্দ্র বলছে তুমি হিসেব দাও, বুঝে নাও, এবং বিরাট পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে 100 দিনের কাজ থেকে আবাসের কাজ, তাই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই চাপানুতরের মধ্যে, এই আবারও বললাম, দুদিকের দুটো ভার্সন, কিন্তু আলটিমেট যেটা আছে, গত 3 বছর ধরে টাকা আর দিচ্ছে না কেন্দ্র, ফলে টাকাটা বন্ধ, আবাসের কাজেও বন্ধ, 100 দিনের কাজেও বন্ধ। এই চাপানুতরে আলটিমেট কে দুর্দশার মধ্যে পড়ছে? গরিব গুরব মানুষগুলো দুর্দশার মধ্যে পড়ছে এই চাপানুতরের মাঝে, এই চলছে না চলবে না এই কেন্দ্রীয় বঞ্চনার মাঝে। যে উচ্চগ্রামে সবে ভোট শেষ হয়েছে, 2024 লোকসভার ভোট, যে উচ্চগ্রামে এই বিরোধিতাটাকে নিয়ে যাচ্ছে আর তৃণমূল সরকার, সেটা যদি আপনারা লক্ষ্য করেন যে অন্য রাজ্যগুলোতে কিন্তু সেই উচ্চগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে না। ধরা যাক অন্য যেটা কংগ্রেস শাসিত সরকার হোক বা ইন্ডিয়া জোটের শরিক দলের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছে, তারাও তো ইন্ডিয়া আর নীতি আয়োগের বৈঠক তারাও বয়কট করেছে। কিন্তু তারা এরকম বিরোধিতার রাস্তায় কি সবাই মিলে গেছে? একেবারেই না। বরং তারা নানা কেন্দ্রীয় প্রকল্প ঠিকভাবে রূপায়ণ করে তাদের স্টেটে জায়গা করে দিচ্ছে। কেন্দ্রীয় প্রকল্প যাতে ঠিকঠাক রূপায়ণ হয়, কেন্দ্রীয় প্রকল্প
টাকা যাতে সেখানে আসে তার দাবি দেওয়া নিয়ে তারা ব্যস্ত যে কিছু যদি শিল্প আনা যায় সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু উল্টো দিকে আমরা সম্পূর্ণ উল্টো ছবি দেখছি। ধরুন এই নিন্দা প্রস্তাব পাশ হয়ে গেল, এর সেখানে একটা মেসেজ দেওয়া গেল যে বিজেপি বিরোধিতার মেসেজ, তার সঙ্গে অন্তর্নিহিত হয়তো আরো কিছু মেসেজ আছে। কেউ হয়তো ভাবতে পারে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন, কিন্তু কংগ্রেস আগে তাদের মুখ্যমন্ত্রীদের না করে দিয়েছে। কংগ্রেসের কথা শুনে অন্য শরিক দলের যারা আছে, ইন্ডিয়া জোট শরিকরা, মুখ্যমন্ত্রীরা, তারা যাননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন আর কি, তিনি আগে দুটো যুক্তি দিয়েছিলেন। তিনি আগে যাবেন বলে কথা দিয়েছিলেন, এবং দ্বিতীয়ত তার কাছে খবর আসেনি। তাহলে দুটো যুক্তির ক্ষেত্রেই যেটা দাঁড়ায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আগে কোনো নীতি আয়োগের বৈঠকে যাননি, তাহলে হঠাৎ করে উনি গেলেন। আগে কথা দিয়েছিলেন, তার কারণ বাজেট তারপরে হয়েছে, এবং বাজেট হওয়ার পর কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে যে ওনার কাছে খবর আসেনি যে কংগ্রেস এটা করবে। তার মানে ইন্ডিয়া জোটের মধ্যে আর কি ঐক্য ঠিকভাবে, তার একটা সমস্যা রয়েছে, বা সেটা ঠিকভাবে কোঅর্ডিনেশন ঠিকভাবে হচ্ছে না, এটা তার কথাতেই পরিষ্কার। তাহলে অবধারিতভাবে যে প্রশ্নটা ওঠে যে উনি যে সেখানে গিয়ে আগের দিন বলেছিলেন বিমানবন্দরে যে হেমন্ত সোরেনের সঙ্গে কথা হয়েছে, হেমন্ত সোরেন যাবেন, গিয়ে দেখলেন হেমন্ত সোরেনও যায়নি। তো তারপরে উনি একা ইন্ডিয়া জোটের মধ্যে উনি একা হিসাবে সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে উনি বললেন তিনি ইন্ডিয়া জোটের কথা তুলে ধরতে চান। কিন্তু ওখানে তো উনি এটা তো রাজনীতির মঞ্চ না, এটা নীতি প্রণয়নের মঞ্চ। সেখানে একজন মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটে সবার হয়ে কথা বলার অধিকার আছে কিনা সেই নিয়ে তো সংশয় আছে। যে যার মতো সেই রাজ্যের দাবি তুলবেন, তাহলে উনি সবার হয়ে দাবি তুলতে পারেন না, আর কি নিয়ম অনুযায়ী পারেন না। উনি সোমবার দিন জানিয়েছেন যে সুন্দরবনের প্ল্যানিং নিয়ে কথা হয়েছে, প্ল্যান নিয়ে কথা হয়েছে, খুব ভালো যে সুন্দরবনের জন্য প্ল্যান করে যদি টাকা আনতে পারে আরো ভালো। ফলে আমি এই যে প্ল্যান দেব এবং তার বিনিময়ে টাকা আনবো, সেটাই তো রাজ্যবাসী চায়। রাজ্যবাসী তো চায় যে একটা সমাধানের রাস্তায় পৌঁছাক, যে 1,71,000 না সেটা ঠিক কত লক্ষ টাকা, তার একটা সমাধানের জায়গায় পৌঁছাক। কিন্তু এই অন্ধ বিরোধিতা আমাদের কোন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। আমি সকালের একটি প্রতিবেদন করেছি, সেখানে আমি বলেছি, যে প্রশ্নটা তুলেছি, যে আজকে 3 বছর ধরে এনআরইজি এর টাকা আসছে না, তাহলে রাজ্য সরকার কেন আদালতের দ্বারস্থ হচ্ছে না? যে রাজ্য সরকার কথায় কথায় নানা মামলায় আদালতে যায়, এক্ষেত্রে তাদের আদালতে যেতে বাধা কোথায়? আদালতে গিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতেই পারে, গিয়ে তাদের কনস্টিটিউশনাল বেঞ্চে পর্যন্ত যেতে পারে, যে তাদের প্রাপ্য আটকে রেখেছে। যদি সত্যিই পারা যায় না, যদি ন্যায্য প্রাপ্য হয়, কেন্দ্র আটকে রাখতে পারে না। কোনো আইনি ক্ষমতা নেই, কোনো সাংবিধানিক ক্ষমতা নেই কেন্দ্রের আটকে রাখার। ফলে তারা আইনের দরজায় কেন যাচ্ছে না? যেখানে যে কোনো দুর্নীতি হোক, বা রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতন হোক, বা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য হোক, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরই মত, বারবার করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অথচ এত গরিব মানুষ যাদের টাকা বন্ধ, সেক্ষেত্রে তারা কেন আদালতের দ্বারস্থ হচ্ছে না? সত্যি এটা কিন্তু একটা অদ্ভুত পাজল। অথচ এই গরিব মানুষদের নিয়েই রাজনীতি, তাদেরই বলা যে দেখো তোমরা বঞ্চিত, অথচ তাদের বঞ্চনার টাকাটা আদালতের দ্বারস্থ হয়ে তুলে নিয়ে আসা, সেটা নিয়ে কিন্তু হেলদোল তৃণমূল শিবিরে দেখা যাচ্ছে না। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসকে একটা পাল্টা বার্তা দিতে চাইলেন? দেখো, জাতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত কিন্তু আর কি আমি প্রধান মুখ মোদী বিরোধিতার বা বিজেপি বিরোধিতার, সেরকমই কি একটা বার্তা দেওয়া হলো না? যেখানে দাঁড়িয়ে আজকে আমরা ইন্টারেস্টিং যেটা আজকে ছিল, সেটা আজকে লোকসভায় রাহুল গান্ধীর ভাষণ ছিল। তো একদিকে দাঁড়িয়ে, এবং সেখানে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে ভাষণ করেছেন, বারবার করে আমরা
যেটা দেখতে পাচ্ছি যে এবারের রাহুল কিন্তু দুবারের রাহুলের থেকে মোদির সরকারের দুবারের রাহুলের থেকে অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি অ্যাগ্রেসিভ। রাহুলকে আটকাতে বিজেপির সব মন্ত্রীরা উঠছেন। আজকেও দেখলাম কিরণ রিজিজু বারবার করে উঠছেন, রাহুলের সঙ্গে স্পিকারের কথা কাটাকাটি হচ্ছে এবং এন্টায়ার বিরোধী বেঞ্চ রাহুলের পাশে দাঁড়িয়ে রাহুলের কথার সঙ্গে কোরাস করছে এবং বারবার করে বলছে যে আমরা তোমাদের ভয় পাই না, এই ভয়ের আবহাওয়া নেই। যে দুটো টার্মে যে কংগ্রেসকে দেখা গিয়েছিল, যে রাহুলকে দেখা গিয়েছিল, সেই রাহুল কিন্তু আর কি যে অনেক বেশি অ্যাগ্রেসিভ আর কি, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটাতেই সেই রাহুল কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক। তো সেই জায়গায় আমরা আগের কি দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভার ভাষণে অনেক বেশি আক্রমণাত্মক ভাবে জবাব দিয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাচ্ছেন যে বিজেপি বিরোধী লড়াইতে তিনিও পিছপা নন, যে তিনি সরাসরি যেখানে নরেন্দ্র মোদী থাকেন সেই মিটিং থেকেও প্রতিবাদ করে বেরিয়ে আসতে পারেন। এবং আজ মানস ভূঁইয়া তো বলেই দিলেন বিধানসভায় যে এখন যে বিজেপির যে বিরোধী লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ। সেটা কি প্রধান মুখ হওয়ার লড়াই? জানি না, রাজনীতি তো রাজনীতির মতো বই চলে। তা আমাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে এই যে রাজনীতি সিপিএম এর 34 বছরে দেখেছিলাম, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আলটিমেট কোনো শিল্পগুলো চলে গেল, রক্ত দিয়ে বক্রেশ্বর হলো না, উল্টে সিটুর নেতারা বিভিন্ন কারখানার গেটে লাল পতাকা ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিলেন। তো তারপর 11 সালের পর থেকে আবার ঘুরে ফিরে এখন কিন্তু অনেক বেশিভাবে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, তৃণমূল কংগ্রেস বিধানসভায় সরব হচ্ছে। জানা নেই এই আর কি চক্রব্যূহ। আজকে রাহুল যে চক্রব্যূহের কথা বলেছে, যে এটাও এক ধরনের চক্রব্যূহ। সেটা যেই চক্রব্যূহে আজকে পশ্চিমবঙ্গ প্রায় আটকে গেছে। জানি না এই চক্রব্যূহ কবে খুলবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।